আজ 14ই ডিসেম্বর রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মসজিদ তৈরির আগেই জুম্মাবারে বাবরি স্থলে কাতারে কাতারে ভিড়। এদের ঘুম ছুটে গেছে, কাদের কটাক্ষ হুমায়ুনের। বাবরি মসজিদ ইস্যুটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এই ইস্যু থেকেই হুমায়ুনকে সরে আসতে বলেছিলেন মমতা। অরূপ বিশ্বাস, সুজিত বসুকেও গ্রেপ্তার করতে হবে, মমতার পদত্যাগের দাবি শুভেন্দুর। আমি স্তম্ভিত, ব্যতীত, যুব ভারতীর বিশৃঙ্খলায় মেসির কাছেও ক্ষমা চাইলেন মমতা। মেসির পায়ের তলায় বিবেকানন্দ। বাঙালির অস্মিতায় সরাসরি আঘাত, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সৌমিত্র খাঁ। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির যেন আরো বেশি আক্রমণাত্মক, মরিয়া ও সাহসী হয়ে উঠেছেন। তিনি একের পর এক হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে চলেছেন। এবার তিনি বলেছেন, হুকের দাম বাবাজি। হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। অন্যদিকে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের স্থানে এখনো মসজিদ তৈরি না হলেও জুম্মার নামাজের দিন অর্থাৎ শুক্রবার কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে সেখানে। এই দৃশ্য দেখেই ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, আমি নিজে ভাবিনি এতটা উন্মাদনা, এতটা মানুষের সমর্থন, এতটা মানুষের অর্থ সাহায্য, যে যেমন পারছে সহযোগিতা করছে। তৃণমূলের সব ঘুম ছুটে গেছে। 90টা সিট। হুমায়ুন কবির আগামী দিনে নির্ণায়ক শক্তি হয়ে বিধানসভায় যাবে। হুমায়ুন কবিরের দাবি, প্রস্তাবিত বাবরি মসজিদের ট্রাস্টের অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমা পড়েছে 3 কোটি টাকা। এর মধ্যে নগদ অনুদান প্রায় 1 কোটি। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, হুমায়ুন কবির 294টি আসনে প্রার্থী দাঁড় করালেও তৃণমূলই জিতবে। এর মধ্যেই পুরনো এক ঘটনার প্রসঙ্গ তুলে হুমায়ুন কবিরকে খোঁচা দিয়েছেন তার প্রাক্তন সতীর্থ পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিধানসভায় একদিন হুমায়ুনকে 2 বিজেপি নেতার মাঝে বসে থাকতে দেখেছেন। তখন নাকি প্রশ্ন করেছিলেন, কি ব্যাপার হুমায়ুন সাহেব, ওখানটাই কেন? আপনি কি ওই দলে যোগদান করবেন নাকি? এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমি তো ওই দলে যোগদান করছি না, ওর বলাটা রক্ষা করছি। তার মানে উনি আমাকে বলেননি লাথি ঝাঁটা মারবে, আপনি লাথি ঝাঁটা খেয়ে থেকে যান। লাথি ঝাঁটা খেতে পারবো না বলেই তো ওই দল থেকে নতুন দল খুলছি। বাবরি মসজিদ ইস্যুটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এই ইস্যু থেকে হুমায়ুনকে সরে আসতে বলেছিলেন মমতা। এক ইসলামিক জলসাতে অংশগ্রহণ করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন হুমায়ুন কবির। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। একটা কথা আছে না, মুসলমানের মুরগি পোষা একটা কথা আছে, জামাই আসলেই মুরগি ধরে জবাই করে খাই দেয় আত্মীয়তা। মমতা ব্যানার্জির মুসলমানদের প্রতি দরদ হচ্ছে ঠিক ওই রকম। তিনি আমাকে ডেকে বলছেন, বাবরি মসজিদ করা যাবে না। বললাম কেন? তাহলে আমরা আগে বুঝতে পারিনি, তুমি অনেকদিন থেকে বলেছ, আমরা এটাকে কর্ণপাত করিনি, কিন্তু এখন যা অবস্থা, এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। গোটা ভারতবর্ষের মানুষ এটা নিয়ে খুব চিন্তায়। কাজে তোমাকে এই বাবরি মসজিদ ইস্যু থেকে সরে আসতে হবে। আমি বললাম, আমি কোনো মতেই এই ইস্যু থেকে সরব না, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে তো বাবরি মসজিদ করার জন্য 5 একর 15 বিঘি জায়গা দিয়েছে, সেখানে তারা করতে পারেনি। আমি তো আপনার অর্থ সাহায্য চাইছিলাম। আপনি সরকারি টাকায়, মুসলমানদের ট্যাক্সের টাকায় আপনি 400 কোটি খরচ করে জগন্নাথ মন্দির করছেন। আপনি 1,10,000 করে হিন্দুদের পুজো করার জন্য অনুদান দিচ্ছেন। আপনি কার্নিভাল করছেন ইউনিক্সকে নাম তোলার জন্য। কলকাতার রেড রোডকে ব্লক করে ওই দুর্গা প্রতিমার স্যালুট দিচ্ছেন। আপনি কলকাতার রাজারহাটে 1100 কোটি টাকার জায়গা, যেটা সরকারি সম্পদ, মুসলমানদের অধিকার আছে, সেটা হিন্দুদের ট্রাস্টকে দিয়ে দিচ্ছেন মন্দির করার জন্য। শিলিগুড়িতে 21 একর জায়গা, সেখানেও একটা মন্দির করার জন্য ঘোষণা করে দিয়ে চলে আসলেন। 34 বছরের জ্যোতিবাবু বুদ্ধবাবুর সরকার টাইমে সাগর মেলা হয়নি। এই 14 বছর ধরে মুসলমানদের ভোট নিয়ে সাগর মেলাতে গোটা রাজ্যের পুলিশ নিয়ে, মন্ত্রীদের নিয়ে, সাধু সন্ন্যাসীদের। অরূপ বিশ্বাস, সুজিত বসুকেও গ্রেপ্তার করতে হবে, মমতার পদত্যাগের দাবি শুভেন্দুর। যুব ভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলা, উদ্যোক্তাদের গ্রেপ্তারের দাবিতে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস। একই দাবিতে সুর চড়িয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শুভেন্দু এখনো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের দাবি তুলছেন। একই সঙ্গে গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানি
প্রমাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলছেন তিনি। শুধু তাই নয়, যুবভারতীতে আগত সমস্ত দর্শকের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে একের পর এক তোপ দেগেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র তাকে অন্তত 100 জন নেতা মন্ত্রী ও তাদের আত্মীয় পরিজন সাকরেদদের ভিড় ঘিরে ধরে। ফলে গ্যালারি থেকে তাকে দেখার কোনো উপায় ছিল না। এরপর খোঁচা দিয়ে লিখেছেন, ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে খেলা হবে করতে গেছিলেন, উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে। তবে পুলিশ ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। টাকা না ফেরালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মেসি সহ সমস্ত দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে শতদ্রুকে জেরা করে পুলিশের হাতে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহলে তীব্র চাপানোতর চলছে। আমি স্তম্ভিত ব্যতীত যুবভারতীর বিশৃঙ্খলায় মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার অনুষ্ঠানকে ঘিরে সৃষ্ট অব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থক স্টেডিয়ামে ছুটে এসেছিলেন। কিন্তু কারি কারি টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। শুরু হয় ভাঙচুর এবং বোতল ছোড়াছুড়ি। এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও এই ঘটনার খবরে স্তম্ভিত এবং ব্যথিত। লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। শেষে মুখ্যমন্ত্রী ফের সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন। মেসি আবেগে যুবভারতীতে বিশৃঙ্খলা, মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনাকে ইস্যু করে রাজ্য সরকারকে নিশানায় করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অব্যবস্থা। তিনি আরও লেখেন, আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসিকে চাক্ষুষ করতে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রশাসনিক অব্যবস্থায় এত চরমে পৌঁছয় যে তাকে ফিরে যেতে বাধ্য হতে হয়। একই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে সুকান্ত লেখেন, তার পুলিশ প্রশাসনের যাবতীয় পরিকল্পনাহীনতা এবং এই চূড়ান্ত অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র তার ওপরেই বর্তায়। সকাল 11:30 মেসির গাড়ি ঢোকে, মাঠে পৌঁছে 70 থেকে 80 জন তাকে ঘিরে ধরেন। 11:52 মেসিকে বের করে নেওয়া হয়। তারপর মোটা অঙ্কের টিকিট কিনেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা গ্যালারির হোর্ডিং ভাঙচুর করেন এবং উত্তেজনা চরমে পৌঁছয়। মেসির পায়ের তলায় বিবেকানন্দ, বাঙালি অস্মিতায় সরাসরি আঘাত, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সৌমিত্র খাঁ। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শহর জুড়ে উন্মাদনার মধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মেসির মূর্তি উন্মোচন এবং সেই মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তি থাকার অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লেখেন, নিজে ফুটবল প্রেমী হলেও এই আয়োজনে বাঙালি অস্মিতা ও সংস্কৃতির ওপর আঘাত করেছে। তার মতে মেসির মূর্তির চরণ তলে স্বামী বিবেকানন্দের মূর্তি রাখা মানে বাংলার ঐতিহ্য ও গর্বকে অপমান করা। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল আমলে কি কোনো বীর বাঙালির মূর্তি এভাবে উন্মোচিত হয়েছে? সৌমিত্র খাঁ এই ঘটনাকে রাজনৈতিক সুযোগ সন্ধান ও সাংস্কৃতিক বিকৃতি বলে আখ্যা দেন। আবেদনে 3 বছরেও ভারতীয় নাগরিকত্ব জোটেনি স্ত্রীর, দাবি জানান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের। কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা চঞ্চল কান্তি রায় 2014 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের নেত্রকোনার অপ্রিতা রানী চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোচবিহারে আসেন চঞ্চল। ওপার বাংলার পাত্রীর সঙ্গে এপার বাংলার পাত্রের এই দাম্পত্যের বয়স প্রায় 11 বছর। 2022 সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন অপ্রিতা রানী। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পর এখন পর্যন্ত নাগরিকত্ব মেলেনি বলে অভিযোগ। চঞ্চলের দাবি, এই আবেদন 2022 সাল থেকেই কোচবিহারের জেলা শাসকের দপ্তরে পড়ে রয়েছে। একাধিকবার দপ্তরে গিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, পূর্বতন জেলা শাসক তার সঙ্গে সাক্ষাৎ করেননি এবং বর্তমান অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করতেও যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে।
চঞ্চল জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মায়ের নাগরিকত্ব না থাকায় সন্তানদের পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। শুক্রবার জেলা শাসকের কাছে আবারও সমস্যা সমাধানের আবেদন জানান চঞ্চল। তার দাবি, আইন বিরোধী পথে না গিয়ে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীর নাগরিকত্ব চান তিনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন চঞ্চল। এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়া স্বাভাবিক বিষয়, তা না পাওয়া উদ্বেগজনক। কেন নাগরিকত্ব মিলছে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মৃত স্ত্রীর পাশে 4 দিন ধরে শুয়ে অসুস্থ স্বামী, পাশে বসে ছেলেও। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ খুব একটা রাখতেন না এই পরিবার। 4 দিন ধরে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও কেউ খোঁজ নিতে আসেনি। তবে এক আত্মীয় দেখা করতে আসতেই প্রকাশ্যে আসে মর্মান্তিক ছবি। বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়েছিলেন গৃহকর্ত্রী, তার পাশেই শুয়েছিলেন অসুস্থ স্বামী, আর তার ঘরের মধ্যেই দিশেহারা অবস্থায় বসেছিলেন তাদের ছেলেও। ঘটনাটি উত্তর 24 পরগনার নৈহাটির। মৃত মহিলার নাম তৃপ্তি নন্দী, বয়স আনুমানিক 55 বছর। নৈহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রতিবেশীদের অনুমান 4 দিন আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে তৃপ্তি নন্দী অসুস্থ ছিলেন। তার স্বামী গৌর নন্দীও দীর্ঘদিন ধরে অসুস্থ ও তাদের ছেলে মানসিক সমস্যা রয়েছে। শুক্রবার বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঘরে ঢুকে তিনি বিছানায় দিদির মৃতদেহ দেখতে পান। পাশে শুয়েছিলেন গৌর নন্দী এবং ঘরের মধ্যেই ছিলেন তাদের ছেলে। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা নৈহাটি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং অসুস্থ গৌর নন্দীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা কেদারনাথ দে জানান, পরিবারটি কারোর সঙ্গেই খুব একটা মেলামেশা করতো না। নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, পরিবারটি বিচ্ছিন্ন থাকায় প্রথমে বিষয়টি নজরে আসেনি। বামেদের হাত থেকে তিরুঅনন্তপুরম কেড়ে নিল বিজেপি। অভূতপূর্ব বললেন কংগ্রেসের শশী থারুরও। কেরলে পরিবর্তনের ইঙ্গিত। কেরলে বড় সাফল্য পেল বিজেপি। তিরুঅনন্তপুরম পৌরসভার নির্বাচনে 45 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ জোটের দখল ভেঙে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 101টি ওয়ার্ডের মধ্যে 50টিতে জয়ী হয়ে বিজেপি বিজয়ী হয়। তুলনায় এলডিএফ পেয়েছে 29টি আসন এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে 19টি আসন। এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি। তিরুঅনন্তপুরম লোকসভার আসন কংগ্রেসের দখলে থাকলেও যেখানে শশী থারুর সাংসদ, সেই এলাকাতেই বিজেপির এই জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই পৌরসভা নির্বাচনের ফলাফল কেরলের রাজনৈতিক ভারসাম্য বদলের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ে বিজেপি নেতা কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, তিরুঅনন্তপুরমের মানুষ উন্নয়ন ও সহজ জীবনযাত্রার পক্ষে জনাদেশ দিয়েছেন। শুধু তিরুঅনন্তপুরম নয়, ত্রিপুনিথুরা পৌরসভাও এনডিএ দখল করেছে। শশী থারুর এই ফলাফলকে অভূতপূর্ব বলে উল্লেখ করে ইউডিএফকে অভিনন্দন জানান এবং বিজেপির ঐতিহাসিক ফলাফলকেও স্বীকৃতি দেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই ফ্রেমের রাহুল ও আদানি, কিন্তু জ্বলল না ক্যামেরার ফ্ল্যাশ। রাজনীতিতে শুধু কি বলা হচ্ছে তাই নয়, মানুষ কি দেখছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই কথারই বাস্তব উদাহরণ দেখা গেল এনসিপি প্রধান শারদ পাওয়ারের জন্মদিনের নৈশভোজে। 11 ডিসেম্বর 85তম জন্মদিন উপলক্ষে শারদ পাওয়ার একটি বড় নৈশভোজের আয়োজন করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ও শিল্পপতি গৌতম আদানি মুখোমুখি হন। এরপর পরস্পরের সঙ্গে হাত মেলান, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তের কোনো ছবি প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। যদিও রাহুল গান্ধী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ছবি প্রকাশিত হয়েছে। বরিষ্ঠ সাংবাদিকতার দাবি, শারদ পাওয়ারের কন্যা ও সাংসদ সুপ্রিয়া সুলে বিষয়টিকে হস্তক্ষেপ করেন এবং রাহুল আদানির করমণ্ডনের ছবি যেন কেউ না তোলে তা নিশ্চিত করেন। কারণ এমন ছবি প্রকাশ্যে এলে কংগ্রেসের আদানি বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারত। এই ঘটনার সুযোগ নিয়ে বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করে। বিজেপি নেতারা বলেন, প্রকাশ্যে আদানির সমালোচনা করলেও ভিতরে ভিতরে কংগ্রেস নেতারা তার সঙ্গে সৌজন্য বজায় রাখছেন। সাংবাদিকদের মতে, যদিও রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসেছেন, তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থানে কিছুটা নরম ভাব দেখা যাচ্ছে। এই পুরো ঘটনাটি রাজনীতিতে অপটিক্স এর গুরুত্ব এবং কংগ্রেসের রাজনৈতিক কৌশলের এক দুর্বল দিক সামনে এনে দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স।